এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাটায় এখন ঠিক সকাল 11টা। আজ হচ্ছে মঙ্গলবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা সকাল 11টা থেকেই শুরু করছি। তো আজকের কোনো ব্লগ ভিডিও আসবে না বন্ধুরা, কারণ কি আমি গতকালকে কোনো ব্লগ ভিডিওই শ্যুট করিনি। ওই যে হয় না যে মানসিক অবস্থাটা ভীষণ খারাপ ছিল, তো সেই কারণে আর কোনো ভিডিওই আমার ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে এই ভিডিওটা দেখো প্লিজ। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, কারণ ওই যে মাঝে মাঝে মনের মধ্যে এমন কিছু কষ্ট থাকে না, যেগুলো কারোর সাথে শেয়ার করা আর হয়ে ওঠে না। সময়টা তো সবার কাছে সব থেকে বেশি মূল্যবান, তাই না? তো সবারই কাজ থাকে, সবাই ব্যস্ততার মধ্যে থাকে। আমরা প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটাই। আমরা যারা হাউসওয়াইফরা, আমরা বাড়ির কাজকর্ম করি, রান্নাবান্না করি, বাচ্চা সামলাই। আর যারা হচ্ছে আমাদের হাজব্যান্ডরা হচ্ছে সবাই বাইরে কাজ করে, যেহেতু সংসারটাকে চালাতে হবে। কেউ বা চাকরি করে, কেউ বা কৃষকের কাজ করে। আর যার যেরকম কাজের জায়গা, সে সেরকম জায়গায় কাজ করে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমরা প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে দিন যাপন করি। তার মধ্যেও না মাঝে মাঝে মনে হয় যদি কাছের কেউ একজন থাকতো, তার সাথে হয়তো আমার কিছু কষ্টের কথা শেয়ার করতে পারতাম। আর আমাদের হাউস ওয়াইফদের সব থেকে কাছের মানুষ বলতে তো ওই হাজব্যান্ড ছাড়া বলতে পারো আর কেউই নয়, কারণ বিয়ের পরের কথা বলছি। আর বিয়ের আগে তো অবশ্যই মা থাকে, যে মা এমন একটা জিনিস, মার কাছে সব কথাই শেয়ার করা যায়। বিয়ের পরেও মার কাছে শেয়ার করা যায়, কারণ মার মতো পৃথিবীতে আর দ্বিতীয় ব্যক্তি কেউ হয় না, দ্বিতীয় মানুষ কেউ হয় না। তো ওই যে হয় না, কিছু কিছু কথা থাকে যেগুলো মায়ের সাথেও শেয়ার করা যায় না। কারণ মা দেখবে যখন সন্তানের কষ্ট হয়, মা দেখবে যে সন্তানদের বেশি ভালোবাসে। কিছু কিছু মা রয়েছে কিন্তু সন্তানদের কষ্টে তাদের কিছু যায় আসে না। তবে অনেক মা রয়েছে, বেশিরভাগ আমি বলবো 100%-এর মধ্যে 90% মা রয়েছে যারা নিজের সন্তানের জন্য কান্না করে। নিজের সন্তানের কষ্ট দেখলে তারাও কষ্ট পায়। তো সেই কারণে মার সঙ্গেও এই সমস্ত কথা না শেয়ার করা হয়ে ওঠে না। আর সেই কষ্টটা আমার মধ্যে আরও বেশি করেই বেড়ে যায়, কারণ শেয়ার করার মতো কাউকে পাই না, তো সেই জন্যই। তো তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি, তোমরা আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ, তোমরা রোজকার আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, খুব ভালো ভালো কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। আসলে কী বলতো, একাকিত্ব জীবনে না, এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে সত্যি কথা বলতে তোমাদের যে এত এত ভালোবাসা পাচ্ছি, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখছো, এত কমেন্ট করছো, একটু সাপোর্ট করছো, ভীষণ ভালো লাগছে। তো আমরা যারা হাউস ওয়াইফরা, আমাদের যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে বা চাকরির সূত্রে বাইরেও তো থাকে অনেক মানুষ, ওই প্রবাসী একই ব্যাপার হলো। তো তাদের কষ্টটা একটু ভিন্ন প্রকৃতির হয়, তাই না? তাহলে আমি একটা কথা বলবো, যে বা যারা আমাকে এই কথাগুলো বলছে যে আমি নাকি টাকার জন্য আমার স্বামীকে প্রবাসে পাঠিয়েছি, তাহলে তাদেরকে বলবো, তোমাদের না সত্যি ভালোবাসা বলে তোমাদের মনের মধ্যে কিচ্ছু নেই। তোমরা মানুষের পর্যায়ে পড়ো না। তোমরা যদি সত্যি মানুষ হতে, একটা মেয়ে হয়ে, একজন মেয়েই বলেছে কথাটা, তার উদ্দেশ্যে আমি বলছি, একজন মেয়ে হয়ে কখনো একজন মেয়েকে, বিশেষ করে একজন স্ত্রীকে এই কথাটা তুমি বলতে পারতে না। কারণ তুমিও একজনের স্ত্রী, একজনের মা, আমিও একটা মা, আমিও একজন স্ত্রী, কারোর বাড়ির মেয়ে। তুমি সত্যি যদি মানুষের পর্যায়ে পড়তে, কখনো এই কথা তুমি আমাকে বলতে পারতে না। কারণ একজন স্ত্রী ভালো করে বোঝে তার স্বামীকে দিনের পর দিন ছেড়ে থাকার কষ্টটা কত বড়। হ্যাঁ, তারা বুঝবে না, যাদের দেখবে হাজব্যান্ডটা কাছে থাকে, ওই যে বলে না সবাই, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, সেরকম ব্যাপার। যখন একটা মানুষ দিনের পর দিন চোখের সামনে থাকবে না, তখন কিন্তু দাঁতের মর্মটা অনেক মানুষ বোঝে না। সবার কথা আমি বলবো না, 100%-এর মধ্যে 10% বোঝে। যাই হোক, তোমাদের চিন্তাভাবনা তোমাদের কাছে থাক, আমার চিন্তাভাবনা আমার কাছে থাক। আমি সত্যি আমার স্বামীকে টাকার জন্য প্রবাসে পাঠিয়েছি কিনা সেটা নিশ্চয়ই আমার স্বামী জানে, আমার স্বামী বোঝে। আমার স্বামী তার বাচ্চা মানুষ নয়, ওর একটা সংসার হয়েছে, ও অ্যাডাল্ট হয়েছে, এখন 35-36 বছর বয়স হতে যায়, ওর একটা বাচ্চা রয়েছে, ওর স্ত্রী রয়েছে, তাহলে ও নিশ্চয়ই ভালো করে বোঝে, আর মাথায় বুদ্ধিও রয়েছে। তাহলে ওর এইটুকু তো বুদ্ধি থাকবে যে ওকে টাকার জন্য আমি পাঠিয়েছি না, ও আমাদেরকে ভালো রাখার জন্য ও নিজে প্রবাসে গেছে। আচ্ছা তোমরা বলো, প্রবাসী কেউ যায় না? যারা দূর দেশান্তরে চাকরি করে, যারা সার্ভিস করে, যারা আর্মি চাকরি করে, যারা ওয়েস্ট বেঙ্গল করে, নার্স, ডাক্তার, সবাই তো প্রবাসে থাকে। এই যে কি তফাৎটা একটু আলাদা। ডাক্তার বলো, নার্স বলো, বা যারা প্রবাসে থাকে, তারা হয়তো কী বলবো, অনেকের ডিপার্টমেন্ট তো আলাদা থাকে। কেউ 3 মাস করে বাড়ি আসে, যেমন আর্মিরা 3 মাস 4 মাস করে বাড়ি আসে, বা নার্সরা আসে। তো আবার অনেকে আসে না, ফ্যামিলি নিয়ে চলে যায়, সেটা বেশ ভালো। কিন্তু এই যে আমার স্বামী এমন একটা কাজে গেছে যেখান থেকে আসা যায়, তবে 3 মাসে আসা যায় না, 6 মাসে আসা যায় অবশ্যই। তো আসবে না, বলছে এত দূর রাস্তা এসেছি যখন, আমি আপাতত 1 বছর করেই, তারপরে 1 বছর 1.5 বছর হয়ে যাবে যখন আসবে বলছে, তো তখন যাব। তাহলে বলো, সেখানে আমি ওকে বারবার বলেছি যে তুমি চলে আসো বাড়ি, আবার না হয় যাবে। কারণ এতদিন একটা মানুষ একঘেয়েমি হয়ে যাচ্ছে, যেখানে কাজ করছে, এক নাগারেই একটা কাজ করছে, তারও তো একটা শরীর, তার একটা মন থাকে, যে সবাই বাড়ি যাচ্ছে, সবাই ফিরে আসছে, কিন্তু আমি যেতে পারছি না, ইচ্ছে করলেও আসতে পারছে না। কারণ আমরা যে বাড়িটা করেছি, আমাদের একটু টাকা পয়সা ধার দেনা হয়ে গেছে, সেগুলো অবশ্যই শোধ হয়ে গেছে। কিন্তু আমার হাজব্যান্ডের একটা কথা হচ্ছে, শুধু টাকা পয়সা শোধ করেই কি বাড়ি চলে যাবো? আমাদের নিজস্ব তো একটা ভবিষ্যৎ রয়েছে। দেখা গেলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, তাহলে সেখানে দেখা যাবে 10,000 টাকার দরকার। কোথায় চাইবো, কাকে চাইবো, কার কাছে হাত পাতবো, কে দেবে বলো? সেটাই হচ্ছে ব্যাপার। যারা অভাবের মধ্যে থাকে, যাদের সংসারে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে, যাদের সংসারে নুন আনতে পান্তা পোড়ায়, তারাই শুধু বোঝে যে তাদের জীবনের লড়াইটা ঠিক কতটুকু। আর যারা বড় বড় কথা বলে, তারা ঠিক বলবে কেন বলো তো? তারা তো সব কিছু দখল করে নিয়ে বসে আছে।
তাদের তো কোনো কিছু অভাব নেই, তাদের তো কোনো কিছু কাউকে দিতেও হচ্ছে না, তারা তো সব কিছু পেয়ে গেছে, তাদের পুকুর রয়েছে, তাদের বাড়ি রয়েছে, তাদের সবজি লাগানো জায়গা রয়েছে, তাদের সব কিছু রয়েছে, তাহলে তাদের অসুবিধাটা কোথায় হবে না তো। আমাদের খেটে খেতে হয়। একদিন যদি বাড়িতে বসে থাকে মানুষটা শরীর খারাপ হলে তারপর দিন আমাদের ভাবতে হয় যে হাঁড়িটা ওনার কীভাবে চাপাবো, কীভাবে এক মুঠো ভাত রান্না করবো, কী দিয়ে খাবো। রোজ রোজ তো আর যতই মানুষের অভাবে থাকুক আলু ভাতে ভাত তো আর রোচে না, তাই না? বিশেষ করে আমরা বাঙালি, সেটাই হচ্ছে ব্যাপার। এই বিভিন্ন রকম চিন্তাধারার মাঝে না সত্যি বলছি বন্ধুরা, আমি একদমই ভালো নেই, মানসিক অবস্থা আমার খুবই খারাপ। তারপরে তোমরা গতকাল নিশ্চয়ই শুনেছো যে হাওড়া টু মুম্বাই এক্সপ্রেস ট্রেনটা আবার দুর্ঘটনা কবলে পড়েছে, মানে লাইনচ্যুত হয়ে গেছে। তোমরা তো নিশ্চয়ই শুনেছো খবরে, আমিও একবারে ফার্স্ট সকালে দেখেছি, আর তোমাদের দাদাভাইও ফোন করে বলছে ও দেখেছে। এটা শুনে মনটা আরও ভীষণ খারাপ হয়ে গেল, কারণ তোমার দাদাভাইরা ওই ট্রেনেই যাওয়া আসা করে। তো আমি বলছিলাম তোমার দাদাভাই শীতকালে আসবে বলছে, তো আমি বলছি তুমি না হয় এখন চলে আসো পুজোর সময়, নাহলে পুজোর পরে, আর নাহলে তখন আবার কুয়াশা, হ্যাঁ তারা শীতকাল মানেই তো কুয়াশা, তোমরা জানো মাঘ মাস ফাল্গুন মাসের দিকে তো কুয়াশা বেশি পড়ে। তো বলছে ঠিক আছে, ঠিক টাইমে যাবো, ভগবান ঠিক আমাকে ভালো রাখবে, ভালো নিয়ে যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা। যাই হোক, তোমাদের দাদাভাই আসতে এখন অনেকটাই দেরি আছে, তবুও মানুষটার কথা চিন্তা হয় জানো, যে সত্যি ভালো রয়েছে তো, কীভাবে আসবে বাড়ি, ভালোভাবে আসবে তো, বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যেই ঘুরতেই থাকে। কারণ বিশেষ করে এখন এই রিসেন্টলি 1-1.5 বছর মানে শুধু ট্রেন দুর্ঘটনাই হয়ে চলেছে, তোমরাও সবাই নিশ্চয়ই দেখছো, আমিও দেখছি, শুনছি সব কিছুই। মানে সেটা মানে খুবই খারাপ দুঃখজনক ঘটনা, ভীষণ কষ্ট লাগে জানো। তো যাই হোক, কয়েকদিন পরে আমার ভাইও বাড়ি আসবে, ও পুনেতে থাকে, ও হোটেল লাইনে কাজ করে, সোমবার দিন ট্রেনে বসবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে, সুস্থভাবে যেন বাড়ি ফিরে আসে। আর তোমরাও একটু প্রার্থনা করো তাকে, তোমার দাদা ভাই, আমার ভাই, সবাই যেন ভালো থাকে। মানুষগুলো বাড়ি ফিরে এলে না সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে দুর্ঘটনা হ্যানা তেনা এগুলো যখন শুনি না, সত্যি বলছি গো, রাতে আর ঘুম আসে না, মনে হয় সত্যি এখানে যদি ভিক্ষা করে খেতে হয় না তবুও খাবো, কিন্তু স্বামীকে আর কখনো বাইরে যেতে দেবো না। কারণ তোমরা তো আমার পরিস্থিতিটা বলছো, তোমরা জানো আমার ব্লগ ভিডিওগুলো তোমরা যারা যারা দেখো তাদেরকে বলছি আমি, যারা আমাকে ভালোবাসো, আমাকে রোজকার কমেন্ট করো, সত্যি বলছি আমি ইচ্ছে করে তোমাদের সামনে কান্না করি না গো, আমার কথার মধ্যে কোনো নাটকীয়তা নেই, আমি যেটা বলি স্পষ্ট কথা বলি, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখতে পাও। এত কষ্টের মাঝেও একটা বাচ্চাকে নিয়ে একা বাড়িতে, তোমরা নিশ্চয়ই বোঝো একজন মেয়ে একা বাড়িতে কী করে থাকে, একজন হাউসওয়াইফ, বাচ্চা সামলানো, হাউসওয়াইফ হয়ে আমি যেভাবে আমার বাচ্চাকে নিয়ে থাকি একা একা বাড়িতে, বাচ্চা সামলানো, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, ওকে স্কুল থেকে নিয়ে আসা, ওর ভালো মন্দ, আমার নিজের ভালো মন্দ, মানুষের শরীর তো বলা যায় না কার কখন দুর্ঘটনা ঘটে যায়। মানে আমি যদি সত্যি মরে পড়ে থাকি না, তাহলে তো সকালবেলা এসে কেউ বলবে না যে দরজাটা খোলো, কী হয়েছে তোমার, তুমি উঠছো না কেন, কেউ বলবে না। হয়তো আমার ছোটো বাচ্চাটা বলবে, যখন ওর ঘুমটা ভেঙে যাবে তখন হয়তো বলবে যে মা তুমি উঠছো না কেন। এরকম পরিস্থিতিতেও আমার বাচ্চা হওয়ার পরেও 2-3বার এরকম পরিস্থিতি আমার জীবনে হয়েছে, কারণ তোমার দাদাভাই যতবারই প্রবাসে যায় ততবারই এরকম পরিস্থিতি নিয়ে আমাকে জীবন কাটাতে হয়। এক হাতে গ্যাসের সিলিন্ডার, এক হাতে মামাম সোনা, রাস্তার উপরে আমাকে সিলিন্ডারটা নিয়ে যেতেই হবে তাই না, তারপরে তো টোটোতে করে নিয়ে যাব। এক হাতে বাজার ব্যাগ, একদিকে মামাম সোনা, এই সমস্ত জিনিসগুলো যারা ফেস করে তারা শুধু বোঝে যে সত্যি জীবনে বাঁচতে গেলে স্বামী ছাড়া বেঁচে থাকা যে কতটা যুদ্ধ, কতটা লড়াই করে বাঁচতে হয়, শুধু একজন মেয়েই বোঝে। জানো এরকম পরিস্থিতি পড়ে না আমি সত্যি বুঝি এখন, আগেও বুঝতাম, যে আগে বুঝতাম না তা নয়। একজন স্বামী হচ্ছে বটবৃক্ষের মতো জানো, সবসময় আগলে রাখে, সবসময় ছাওয়া দিয়ে রাখে। যাদের স্বামী নেই দেখবে তাদের জীবনে যে কত কষ্ট, কত দুঃখ, কত লাঞ্ছনা, কত বঞ্চনা সহ্য করে নিজের সন্তানকে বড় করতে হয়। আর এই পৃথিবীর এত বড় পৃথিবীতে নিজেকে লড়াই করে বাঁচতে হয়, শুধুমাত্র সেই হাউস ওয়াইফটা জানে যে তার কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা তার জীবনে, কতটা লড়াই। তোমার দাদাভাইও প্রবাসীর জবের থেকে যায়, মানে মামা হওয়ার পর থেকে, আগেও ছিল, বিয়ের পরেও গেছিলো, ভীষণ কষ্টের মধ্যে দিন কাটিয়েছি জানো। ছোটো বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে টেনে টেনে উঠিয়ে ওকে কোলে নিয়ে করে এক হাতে বাজার ব্যাগ, তখন সাইকেল ছিল না, রিসেন্টলি আমার 2 বছর মতো সাইকেল হয়েছে, তার আগে সাইকেল ছিল না, একটা ভ্যান পেতাম না জানো, হেঁটে 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 এক হাতে বাজার ব্যাগ, এক হাতে মামাম সোনা, এরকম বাজার করতাম। কখনো কেউ বলেনি জানো যে তোমার কষ্ট হচ্ছে, কাছের রিলেটিভরা রয়েছে দেখছে, মজা নিচ্ছে, কিন্তু তাদের বিপদের সময় আমরা সবসময় দৌড়ে যাই, মজা নিচ্ছে, যে করছে করুক, সেটাই জান। ওই যে হয় না, যার দিন টাকা, ঈশ্বর যদি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে যিনি তো তোমাকে অন্ন দেবে তাই না, হাতে কেউ দেবে না, মানুষ কিছুই না গো, আমরা তোমরা কিছুই না। তো যাই হোক, অনেকটা টেনশনের মধ্যে রয়েছে বন্ধুরা, একেবারেই মন মেজাজ কিছুই ভালো নেই, ভালোও লাগছে না। মামামকে স্কুলে দিয়ে এসেছি, রান্নাটা হয়ে গেছে, তেমন কিছু রান্না করিনি, আজ যেহেতু মঙ্গলবার তো নিরামিষই রান্না হয়েছে, চিচিঙ্গা আলু দিয়ে একটা ঝিঙে দিয়ে নিরামিষ তরকারি। তো মামামের জন্য খাওয়া নিয়ে যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো, অনেকটা টেনশনেই রয়েছি। ভাই যেহেতু সোমবার দিন ট্রেনে বসবে, মহাদেবের কাছে এটাই প্রার্থনা করবো যেন মহাদেব আমার ভাইটাকে ভালোভাবে আমার বাড়িতে পৌঁছে দেয়, আর কিছুই না। মহাদেবের কাছে পুজোও দেবো, আমি মানত করেছি। ভাবছি সোমবার দিন, মানে এই সামনের সোমবারই যাবো, 2 সোমবার পেরিয়ে গেল, শ্রাবণ মাসের সোমবার যেতে পারছি না, মানে সময় হয়ে উঠছে না, এই কাল না সে কাল, না হলে মেয়ের পড়া স্কুল এরকম রয়েছে। তো ভাবছি এই সোমবারে পড়াটাও, মানে স্কুল যাওয়াটাও বন্ধ করে দেবো, যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে অবশ্যই যাবো। মহাদেব যবে চাইবে, যখন চাইবে তখন তো তার ভক্তকে সে টেনে টেনে নিয়ে যাবে তাই না।
চলো বন্ধুরা, আজকে আর বেশি বক করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যে যেখানে যাচ্ছ যেন ভালোভাবে যাও, যে যার কিনারায় ভালোভাবে পৌঁছে যাও, এই প্রার্থনাই করবো ঈশ্বরের কাছে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর নিজেদের সন্তানদেরও খেয়াল রেখো, এটাই যে তোমাদের কাছে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তখন অবশ্যই আমি আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো। আজকে সত্যি বলছি আমার মনটা একেবারেই ভালো নেই, সেই জন্য তোমাদের সঙ্গে আমি আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করতে পারলাম না। কিছু কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে না, তোমার দাদা ভাই আমাকে সাপোর্ট করে বলেই কিন্তু আজকে আমি পৃথিবীর আলো দেখছি আর এখনও বেঁচে রয়েছি। যদি ও আমাকে ভালো না বাসতো, আমাকে সাপোর্ট না করতো, তাহলে কখনো অনেকদিন আগে আমি হয়তো আকাশের তারা হয়ে যেতাম। আর মামাম সোনাও কখনো হয়তো ওই পৃথিবীর আলো দেখতে পেতো না। সেটাই হচ্ছে ব্যাপার। তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা থাকাই ভালো। আর আমাদের মধ্যে সেই ভালোবাসাটা রয়েছে বলেই কিন্তু আমরা এতদিন পর্যন্ত দুজনকে ছেড়ে থাকতে পারছি বলবো না, অনেকটাই কষ্ট হচ্ছে, তার মধ্যেও আমাদের বেঁচে থাকতে হচ্ছে, এটাই যা। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।